আমার ভালোবাসার মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আবারও আমি চলে আসলাম তোমাদের মজা দেওয়ার জন্য নতুন একটি গল্প নিয়ে। আশা করি আজকের গল্পটা শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে। তাই গল্পটা শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো। গল্পটি শুরু করার আগে তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ। তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। আমার নাম রাহুল। চাকুরির জন্যে ঢাকায় থাকি। আমার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায়। আমি বিয়েও করেছি সাতক্ষীরা। আমাদের গ্রামের পাশের গ্রামে আমি একটা এনজিওতে ফিল্ড অফিসার হিসেবে চাকরি করছি। বিয়ে করেছি সাতক্ষীরা। আমার শ্বশুর নাম অবিনেশ রাজবংশী। পেশায় একজন জেলে হলেও গত 5 বছর ধরে তিনি মালয়েশিয়া থাকেন। বিয়ে করেছি প্রায় 7 বছর আগে। আমার এক শালা এক শালি আছে। তাদের বয়স বেশি না। শালা কেবলমাত্র ক্লাস 10-এ পড়ে আর শাল পড়ে ক্লাস 7-এ। বিয়ের পর আমার একটি ছেলের সন্তানও হয়েছে। বউ বাচ্চা নিয়ে আমি ঢাকায় থাকি। আমার স্ত্রী অনেক অমায়িক একজন নারী। সৌভাগ্যের ফলে হয়তো আমার ভাগ্যে এরকম বুঝতে আছে। সংসার, সন্তান আর পরিবার এ নিয়ে আমার বউয়ের সারা দিন কাটে। আজ আপনাদের ব্যতিক্রম একটা ঘটনা বলবো। গত 2 বছর আগের কথা আগে বলে নিই। আমার শাশুড়ির বয়স 36-এর কাছাকাছি। কিন্তু উনাকে দেখলে এটা মনে হবে না যে উনি 3 সন্তানের মা। প্রথম বিয়ের 3 থেকে 4 বছর আমি ওনার দিকে কখনো ভালোভাবে তাকাইনি। কিন্তু আমার শ্বশুরমশাই বিদেশ যাওয়ার পর আমি ওনার দিকে একটু একটু ব্যতিক্রম দৃষ্টি দেওয়া শুরু করি। কারণ স্বামী বিদেশে গেলে মহিলারা নাকি অন্য পুরুষের দিকে কিছুটা শক্ত হয়। আর তাছাড়া আমার শ্বশুরমশাই যখন বিদেশ চলে যান তখন আমাকে বলে গিয়েছিল যে, বাবা, আমার সংসার, আমার পরিবার আজ থেকে দেখার দায়িত্ব তোমার। ভগবান জানে তোমাদের আর আমার মধ্যে দেখা কবে হবে। আমার শ্বশুরমশাই আরও বলে গেলেন যে, বাবা রাহুল, আমি তো চলে যাচ্ছি, তোমার শাশুড়িমার দিকে একটু খেয়াল রেখো। আমি তো বাড়িতে থাকব না, মাঝে মাঝে তোমার শাশুড়িমার একটু খেয়াল রেখো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে বাবা, আপনি এই বিষয় নিয়ে কোনো চিন্তা করবেন না। তারপর আমার শ্বশুরমশাই বিদেশ চলে গেলেন। যাই হোক, এবার মূল ঘটনা আসা যাক। গত 2 বছর আগে বর্ষাকালে আমি অফিসের কাজে ঢাকায় গিয়েছিলাম। অফিসের কাজ শেষ করে জরুরি কাজে আমার গ্রামের বাড়ি সাতক্ষীরা যাচ্ছিলাম। তখন রাত 9 বাজে প্রায়। আমার মোবাইলে আমার শাশুড়ির একটি ফোন আসে। রিসিভ করার পর উনি জানতে চাইলেন আমি এখন কোথায়। আমি বললাম, আমি তো সাতক্ষীরার কাছাকাছি, বাড়িতে যাচ্ছি, গাড়িতে আছি। উনি বললেন, বাবা তুমি আমাদের বাড়িতে আসো। চন্দনের মানে আমার ছোট শালার শরীর খুব খারাপ, সকালে ডাক্তারের কাছে নিতে হবে। ভাবলাম বাড়িতে তো কেউ নেই, আসলে ওনার এই বিপদে আমার থাকা খুব জরুরি। বললাম, ঠিক আছে আমি আসছি। আমার বুকে ফোনে ঘটনাটা বললাম এবং বললাম যে তোমাদের বাড়িতে যাচ্ছি আমি। আর মাত্র প্রায় 2-2.5 কিলোমিটার পথ গেলেই তোমাদের বাড়ি চলে যাব। এই বলে আমি আমার বউয়ের ফোন কেটে দিলাম। গাড়ি থেকে নেমে রাত প্রায় 9:30 তা বেজে গেছে। বর্ষাকাল, তারপর আবারও লোডশেডিং। বাজারে নেমে রিকশা নিলাম। শ্বশুর বাড়ি পর্যন্ত গিয়ে পৌঁছতে পৌঁছতে রাত প্রায় 11টা বেজে গেছে। শাশুড়ি মা আমাকে দেখে অনেক খুশি হয়েছে। ঘরে গিয়ে দেখি আমার শালার 1 ডিগ্রি জ্বর। সে ঘুমাচ্ছে। আমার শাশুড়ি মা আমাকে বলল, বাবা তুমি কাপড় চোপড় পাল্টাও, আমি তোমার খাবার দিচ্ছি। শাশুড়ি মা রান্নাঘরে চলে গেল। আমি হাত মুখ ধুয়ে খাটের উপর বসলাম। ততক্ষণে বিদ্যুৎ আসলো। শাশুড়ি খাবার টেবিলে খাবার দিয়ে আমাকে বললেন, বাবা তুমি আসো, খাবার ঠান্ডা হয়ে যাবে। আমি দ্রুত গেলাম খাবার ঘরে। শাশুড়ি টেবিলের পাশে দাঁড়ান। আমি খাওয়া শুরু করলাম। উনি বাসার সবার খবর জিজ্ঞেস করছেন। আমি খাচ্ছি এবং উত্তর দিচ্ছি। হঠাৎ আমার চোখ পড়ল শাশুড়ির দিকে। ওহ মা, এত সুন্দর আমার শাশুড়ি, আগে তো দেখিনি। সবুজ রঙের একটা শাড়ি পরেছেন আজ। হঠাৎ বিদ্যুৎ আবার চলে গেল। আমার শাশুড়ি মোমবাতি জ্বালিয়ে টেবিলে আমার পাশে বসলেন। পিছন থেকে ওনাকে মনে হলো যে মধ্যবয়সী এক অপরূপ সুন্দরী। উনার চেহারার মধ্যেই যেন অন্যরকম একটা মায়া আছে। এত নাদুস নুদুস, একেবারে উপভোগ করার মতো। তাকে দেখেই আমার মাথাটা নষ্ট হতে থাকল। আর আমার বিশ্বাস তার অবস্থা খারাপ হতে লাগল। মনে মনে ভাবতে লাগলাম কি করে তাকে বাগে আনা যায়। একটু চুপ থেকে আমি শাশুড়ি মাকে বললাম, আমার কষ্ট করছেন কেন? আমি তো সব করতে পারবো। আপনি ঘুমিয়ে পড়েন, সমস্যা নেই। আমি খাওয়ার পর ঘুমিয়ে যাব।
আপনি ঘুমাতে যান। শাশুড়ি মা মুচকি হাসলেন, না বাবা, তোমাকে কষ্ট করতে হবে না, তুমি খাওয়া দাওয়া শেষ করো, আমি তোমার জন্য বিছানা রেডি করে দিচ্ছি। এই বলেই শাশুড়ি মা পাশের রুমে চলে গেলেন, মানে যেখানে আমি ঘুমাব। হালকা আলোতে মনে হচ্ছে যেন রাতের অফিসাররা, তাতে যতই দেখছি তখন আমার অবস্থা আরও খারাপ হতে লাগল। আমার মাথায় তখন পুরা শয়তানি কাজ করছে। শয়তান মনে হয় মাথার উপর পুরোপুরি উঠে বসেছে। রাতের পরিবেশটা অনেক সুন্দর, আর একদিকে বর্ষার তুমুল বৃষ্টি শুরু হয়েছে, অন্যদিকে আমার মনে উতাল পাতাল ঢেউ বয়ে যাচ্ছে, আর অপরদিকে আমার শাশুড়ি মা অনেক দিন এই ক্ষুধার্ত। কি করব বুঝতে পারছি না। যা খাওয়া দাওয়া শেষ করলাম, বিদ্যুৎ আবার আসলো। খাওয়া শেষ করে পাশের রুমে গিয়ে দেখি শাশুড়ি আমার বিছানা পরিষ্কার করছে। পিছনটা এমনভাবে আছে যে মনে হচ্ছে অনেক কম। আমার শাশুড়ি মাকে আমি যতই দেখছি তখন আরও অবাক হচ্ছি। মনে হচ্ছে যেন এক অপরূপ সৌন্দর্যের এক মধ্যবয়সী পরী। অনেক চেষ্টা করছি ধৈর্য ধরার, কিন্তু পারছি না। চোখে মুখে শুধু শাশুড়ি মা দৃশ্যগুলো ভেসে উঠেছে। তারপরেও আমি অনেক কষ্টে নিজেকে সর্বাত্মক কন্ট্রোল করার চেষ্টা করলাম। এর মধ্যে বিদ্যুৎ আবার চলে গেল। কারেন্টের জ্বালায় আর পারলাম না। এই যাই আসে তাই উনি খাট থেকে নামছেন মোমবাতির খোঁজে। হঠাৎ অন্ধকারে আমার সাথে ওনার ভিন্ন রকম কিছু হয়ে যায়। আহ, কি খান! মনে হয় বিদেশি সেন্ট দিয়েছে আমার শ্বশুর, মনে হয় আমার শাশুড়ির জন্য বিদেশি সেন্ট পাঠাইছে। সেন্টার গানে যেন আমার মনের মধ্যে আরও বেশি আকর্ষণ সৃষ্টি হচ্ছে। পাগল করা ঘ্রাণ যেন আমার নাকি শুধু ছুটি দিতে লাগল। উনি পাশের রুমে গিয়ে মোমবাতি জ্বালিয়ে আনলেন, বিছানা রেডি করে দিলেন। রাত তখন প্রায় 12টা বাজে। তারপর উনি আমাকে বললেন, বাবা এখন তুমি ঘুমাও, আমি পাশের রুমে আছি, কিছু দরকার হলে আমাকে ডেকো বলে উনি চলে গেলেন। আমি বিছানায় শুয়ে পড়লাম। মাথা এবার নষ্ট হয়ে গেল। খুব ইচ্ছে করছে এই বৃষ্টির রাতে ওনাকে ইচ্ছেমতো কিছু একটা করার, কিন্তু মনে মনে অনেক শঙ্কায় আছি। তাছাড়া উনিও তো অনেক দিনের উপোস, বোঝা যাচ্ছে। খানিকক্ষণ পর বৃষ্টি আরও বেড়ে গেল। আমি অনেক চিন্তা করছি যে কিভাবে ওনাকে আরও একবার কাছ থেকে দেখতে পারি। আহ, কি সুন্দর তার গ্রাম! মন খুব চাইছে তার এই সুন্দর ঘ্রাণ আর একবার উপভোগ করি। বসে বসে যদি ওনার সাথে সারারাত কথা বলতে পারতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম। দেখতে সাদা কালো চোখগুলো টানাটানা, কিন্তু অনেক সুন্দর লাগছে। এই বয়সেও আমার শাশুড়ি মাকে দেখতে যে সুন্দর লাগছে, তার সাথে অন্য কিছু হলে না জানি কত আরাম লাগে, কত মজা লাগে। এই ভাবতে ভাবতে আমার বিশ্বাস তার অবস্থা আরও খারাপ হতে লাগল। মাথায় একের পর এক বুদ্ধি আনতে শুরু করলাম। হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ফেললাম, যেভাবেই হোক ওনাকে আমার যায় একটু শান্তি দরকার। এই রুম থেকে আস্তে আস্তে ডাকতে লাগলাম, আমরা ঘুমিয়ে গেছেন? আমার শাশুড়ি মা বলল, না বাবা, এখনো ঘুমায়নি কেন, তোমার কিছু লাগবে? আমি বললাম, আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। টাইগার বাম আছে? হ্যাঁ বাবা, আছে, আমি নিয়ে আসছি আজ। যেভাবেই হোক শাশুড়িকে আমার বশ করতে হবে। মনে মনে ভাবলাম, সুযোগটা হাতছাড়া করা যাবে না। তারপর আমার শাশুড়ি মা আমাকে বলল, বাবা তুমি এতক্ষণ কেন বলনি যে তোমার মাথা ব্যথা করছে? আগেই তো মালিশ করে দিতাম। এই বলে উনি মালিশ করার জন্যে আমার রুমে আসলেন। মশারিটা একটু সরিয়ে আমার খাটের কোনায় বসলেন। তারপর বললেন, দেখি বাবা, মাথাটা সামনে আনো, আমি মালিশ করে দিচ্ছি। আমি বললাম, না, আমি দিতে পারবো। কি বল, আমি তো তোমার মা আর তুমি আমার ছেলে, তোমার মাথায় হাত দিলে কি সমস্যা আছে? আমি বললাম, না না মা, আপনি কি বলছেন? আপনি আমার মাথায় ভোলাতে পারেন, আমি এটা বলতে চাইনি। তারপর আমার শাশুড়ি মা বলল, না না বাবা, তুমি আমার ছেলে, তোমার শরীর খারাপ আর তোমার জন্য এটুকু করতে পারবো না। আমি বললাম, আমার আপনি কেন কষ্ট করতে যাবেন? তারপর উনি আমার বালিশের পাশে বসে আমার মাথায় মলম দিতে শুরু করলেন। উনি কিছুক্ষণ মলম দেওয়ার পর আমার এত ভাল লাগল, মনে হলো আমি স্বর্গে আছি। বেশ কিছুক্ষণ মালিশ করার পর আমি ঘুমানোর ভান করলাম। আবার উনি যখন উঠে যেতে চাইলেন তখন আবার এমন ভান করছি যে আমার মাথার কোনো উপকারই হয়নি। এভাবে কিছুক্ষণ চলার পর দেখলাম আমার শাশুড়িমা ঘুম ঘুম ভাব হচ্ছে। উনি আমার বালিশের পাশে হঠাৎ ঘুমিয়ে পড়লেন। আমার এবার সকল স্বপ্ন পূরণ হতে চলেছে। আর আমি মনে মনে ভাবতে লাগলাম, এত দেখছি মেঘ না চাইতেই জল। আমিও ঘুমের ভান ধরলাম।
কিছুক্ষণ ভান ধরে অন্ধকারে কিছুটা সামলে রাখলাম, যদিও মনে তখন অন্য রকম উথালপাতাল করছে। খুব ইচ্ছে করছে অন্য কিছু করার, যে কাজটা করলে মনের তৃপ্তি পায়। তারপরও কেন জানি একটু একটু ভয় করছে, আর মনে মনে ভাবছি এ সুযোগ হয়তো বারবার আসবে না। এখনই কাজে লেগে পড়া সুবর্ণ সুযোগ। ঘুমের ভান করে আমি তার সাথে অন্য রকম কিছু করার চেষ্টা করলাম। উনি তো প্রচণ্ড ঘুমে মগ্ন। একটু একটু করে আমার তো আগুন জ্বলে উঠতে লাগল। আমি আস্তে আস্তে উনার সাথে আরও একটু ঘনিষ্ঠ হতে লাগলাম, অনেক আস্তে আস্তে, যেন টের না পায়, খুব সাবধানে। সাথে যখন কিছু করার চেষ্টা করছি তখন আমার মনের ভিতরে আরও ভয় কাজ করছে। মনে মনে ভাবছি যদি আমার শাশুড়ি মা টের পেয়ে যায় তাহলে তো হাতে হাড়ি ভেঙে যাবে, আর আমি অনেক লজ্জা পেয়ে যাব। আমি তখনও আমার শাশুড়িমার সৌন্দর্য মন ভরে দেখতে লাগলাম। ডিম লাইটের আলো মনে হলো যেন সিল্কি মারা আকাশের পরি, আর আমি চুপি চুপি আর একটু ফ্রি হতে লাগলাম। আর তিনি প্রচণ্ড ঘুমের ঘোরে আমার আরও কাছাকাছি চলে এলেন। মনে হচ্ছে পুরোপুরি ঘুমে আছেন। উনি আমার উল্টো দিকে শুয়ে আছেন, আর আমি একটু পেতেই মনে হলো যে অন্যরকম একটা শান্তি পেলাম। আমি আস্তে আস্তে আবার ওনার আরও কাছে যেতে লাগলাম। আমিও ঘুমের ভান করে অচেতন অবস্থায় উনার সাথে অন্যরকম একটা ইমেজ পেতে লাগলাম, আর মনের ভিতর থেকে আস্তে আস্তে ভয়গুলো দূর হতে লাগল। এক পর্যায়ে ঘুমের ঘোরে আরও বেশি এলোপাথারি হতে লাগল। হঠাৎ উনি টের পেয়ে উঠে বসতে চাইলেন। আমি তখন আরও ঘুমের ভান ধরলাম। ওমা, একটু পর দেখি আমার শাশুড়ি মাও আমার সাথে এরকম আচরণ করছে। তখন আমি ঘুমের ভান ধরে রইলাম। যখন দেখলাম আমার শাশুড়িমার অবস্থা আরও বেশি খারাপ হতে লাগল তখন আমি আর চুপ করে থাকতে পারলাম। কিছুক্ষণের জন্য ভুলে গেলাম আমাদের দুনিয়াবি সম্পর্ক। তখন আমার কাছে মনে হলো আমি আর উনি মনে হয় স্বপ্নে কোনো এক সুখের রাজ্যে হারিয়ে গেছি। এইভাবে প্রায় সেই রাতে 4 বার অপ্রত্যাশিত কিছু হওয়ার পর আমরা উভয়েই ক্লান্ত হয়ে পড়লাম। দুজনেই চরম শান্তি অনুভব করলাম। তারপর শান্তি একটা ঘুম দিলাম। বন্ধুরা, আমার শাশুড়ি মার সাথে রাতে যা হয়েছে তা অনাকাঙ্ক্ষিত। তখন হয়তো আমার মাথায় বড় ধরনের কোনো ভূত চেপে বসেছিল। সকালে ঘুম থেকে উঠে যখন আমার অবস্থা স্বাভাবিক মনে হলো না, তখন বুঝতে পারলাম রাতে হয়তো আমার সাথে কারো কিছু হয়েছে। একটু মনে করে বুঝতে পারলাম যার সাথে হয়েছে সে আর কেউ নয়, সে আমার নিজের শাশুড়িমা। তাই ঘুম থেকে উঠে উনার রুমে যেতে উনি খানিকটা লজ্জা পেলেন। আমিও রুম থেকে বের হয়ে তখন একটু একা একা চিন্তা করতে লাগলাম, আর আমার নিজের কাছে খারাপ লেগেছিল সহ্য করতে না পেরে। আমি আমার শাশুড়িমার কাছে ক্ষমা চাইতে লাগলাম। আমি বললাম, আমার হাতে অচেতন অবস্থায় ঘুমের ঘোরে হয়তো আপনার সাথে আমার ভুল কিছু হয়ে গেছে। আপনি আমায় ক্ষমা করে দেন, আর কোনোদিন এমন হবে না। তারপর শাশুড়িমা আমাকে বলল, না বাবা, কি বলছো, তোমার কোনো ভুল হয় নাই, তুমি তো আর জেনে বুঝে করছো না। আর তাছাড়া আমার তো ভালোই লেগেছিল। তারপর আমার শাশুড়িমা একটা মুচকি হাসি দিয়ে বলল, বাবা, তুমি চাইলে সারা জীবন আমার সাথে এভাবে ফ্রি থাকতে পারো। রাত্রে তোমার আচরণে আমি অনেক খুশি এবং অনেক সুখ পেয়েছিলাম। তুমি যা করেছো ঠিক করেছো, এতে আমার কোনো সমস্যা নেই। আসলে তোমার সুর অনেক দিন ধরে বাড়িতে থাকে না, আমারও একটু আধটু মন চায় বাবা, কিন্তু লোকলজ্জার ভয়ে আমি মন চাইলেও দূরে কোথাও যাই না। এই বলে শাশুড়িমা রুমে চলে গেল। আমি মনে মনে বললাম, আরে বাবা, এ তো মেঘ না চাইতেই জল। কোনোদিন তো ভাবতেই পারি না যে আমার শাশুড়িমা এত সহজে আমার ভাগে চলে আসবে। একটু পরেই আমার শালা শালিরাও এসে হাজির। তখন আমি তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা শুরু করলাম। আমার শালা এখন আর ততটা অসুস্থ নন। শালা শালি ও তারা স্কুলে চলে গেছে। শাশুড়ি পাশের রুমে যাচ্ছে। উনি গোসল করে পবিত্র হয়ে এসেছেন। গোসল করে এসে আমাদেরকে নাস্তা বানিয়ে দিলেন। আমি নাস্তা করে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। ঠিক এমন সময় আমার শাশুড়ি মা আমাকে বলল, বাবা রাহুল, আবার যখনই তোমার মধু খেতে মন চায় তখনই আমাদের বাড়িতে চলে এসো। আমি তখন শাশুড়ি মাকে দেখে একটা মুচকি হাসি দিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে আসলাম। তারপর থেকে আমার শাশুড়ি মা প্রায় চলত এক অলৌকিক ছন্দলীলা। প্রিয় বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি মজা দেওয়ার জন্য একটি করে নতুন গল্প উপহার দিব, তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও
তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ।